ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। মাতৃষ্কা মিথুপুরী পর্ব ৩। বাবা, আমি তোমারই তো মেয়ে। ইমান ওয়াসিম চমকে পেছনে ফিরে তাকান। ইমামা দূর থেকে শীতল চোখে তার দিকেই তাকিয়ে আছে। ওর চাহনি প্রখর এবং তীক্ষ্ণ, যা খুব সহজে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। খানিকটা অপ্রস্তুত দেখালো ইমান ওয়াসিমকে। এক এক ধরনের অজানা উদ্বেগ ফুটে উঠল তার নির্ভীক কঠিন মুখে। তিনি দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে দ্রুততাপূর্ণ কণ্ঠে বললেন, মানে? ইমামা সরাসরি বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ভনিতাহীন শক্ত গলায় সোজা সাপটা জানতে চাই, তুমি আমার আসল বাবা নও? ইমান ওয়াসিমের কণ্ঠে অস্বাভাবিক কম্পন। এ সময় কি বলছো ইমামা? সত্যি বলো বাবা। ইমামার কণ্ঠর প্রশ্নবাণে ইমান ওয়াসিমের হতচকিত চোখ দুটো এদিক সেদিক তাকিয়ে যেন আশ্রয় খুঁজল। কিন্তু শয়নশীলা যে আজ নিজে প্রাচীর হয়ে তার সামনে রূঢ়মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শীতল ঘাম গড়িয়ে পড়ল পুরো ভ্রুজোড়ার কার্নিশ দিয়ে। ইমাম ওয়াসিম শক্ত ঢোক গেলে শুকনো চৌচির গলাটা সিক্ত করে বললেন, এসব বাজে কথা আবার কে দিয়েছে তোমার কানে? হঠাৎ বাদলে ভিজে উঠল ইমামার কণ্ঠস্বর। মেঘলা আকাশের নির্দয় বিধ্বংসী বজ্রপাত আকাশ ভেঙে কালো মেঘেরা আছড়ে পড়ল ঢেউহীন যন্ত্রণার ভারে মুচড়ে পড়া মেয়েটির চোখে। নিরবধি যন্ত্রণায় ভরে উঠল চোখের কোল। আমি সত্যি জানতে চাই। আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি বাবা। ছোট থেকে মানুষের মুখে এসব শুনতে শুনতে বিরক্ত আমি। সবার মনে এত কিসের কৌতূহল আমাকে নিয়ে? সত্যি করে বলো না, আমি তোমার মেয়ে বাবা, তাই না? ইমান ওয়াসিম এগিয়ে এসে ইমামার মাথায় হাত রাখছেন। ঠোঁটের কোণে এক চিলতে আলোড়ন জাগিয়ে নির্বিকার কণ্ঠে বললেন, তুমি আমারই মেয়ে। ওষুধ খেয়েছ? চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। ইমামা উপর নিচ মাথা নাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে হঠাৎ ফুপিয়ে উঠল। ইমান ওয়াসিম সময় নিয়ে মেয়েকে শান্ত করে বেরিয়ে গেলেন। হিমামা চোখ মুছে ব্যাগ কাঁধে জড়িয়ে নিয়ে বেরোবে তখনই ক্রিং ক্রিং শব্দ ভেসে এলো মুঠোফোন থেকে। আবারও সেই অজ্ঞাত নাম্বার থেকে নোটিফিকেশন। মৃত সন্ত্রস্ত হৃদস্পন্দনের অকুতভয়ী দণ্ডিত হৃদয় শিউরে উঠল। ইমামা কাঁপা কাঁপা হাতে ভিডিওটা ওপেন করতেই ভেসে এলো বিষণ্ণ সুর, যদি বিরহ থাকে, যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলে শেষ হবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, এ মনে রাখি যে আমি, দেখে তো কেউ তো আর বলে যে সবই পাগলামি। একটু চেষ্টা করলাম। সুরাকারের মুখ দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ছায়া অবহ। বিষণ্ণতায় অন্ধকারে ডুবে থাকা এক কক্ষে কেউ বসে গিটারের টুংটাং শব্দ তুলে নিঃশ্বাস শূন্যতা ঘেরা বুকে গান গাইছে। ভিডিওটার পেছন থেকে এমনভাবে করা হয়েছে যাতে শুধু গিটারের মাথা দেখা যাচ্ছে আর অনুভব করা যাচ্ছে গানের প্রতিটা লাইনে মিশে থাকা শীতল আত্মব্যথা। স্ক্রল করে নিচে যেতেই চোখে পড়ল নিঃস্ব শূন্যতায় বিবশ করা আরেকটি বার্তা, আমায় ভালোবাসলে না কেন রেড ওয়াইন? আর কেউ না জানলেও তুমি তো জানতে, আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি খুব অসহায়, বড্ড একা যে আমি। আমার হৃদয়ের ধ্বংসস্তূপ তুমি ছাড়া আর কেউ তো দেখেনি। তারপরেও কিভাবে পারলে আমাকে ছেড়ে পালিয়ে আসতে? বল না রে জান। ইমামার মসৃণ কপালের শুকনো ভাঁজ ফুটে উঠল। মুহূর্তেই জন্য বাকশক্তি রহিত হয়ে গেল সে। কি হচ্ছে এসব তার সঙ্গে?
কখনো ফোন করে কেউ বলছে সে ইমামা নয়, আবার হঠাৎই পাঠিয়ে দিচ্ছে নৃশংস খুনের ভিডিও। পরক্ষণে শোনা যাচ্ছে গান। এর মানে কি? এর আড়ালে কার হাত থাকতে পারে? না না, কার থাকতে পারে? কারণ সুরকার আর যেই অজানা মানুষ যে ফোন করে বলেছিল সেই মামা নয়, তাদের কণ্ঠস্বর সম্পূর্ণ ভিন্ন। দুটোই প্রাইভেট নাম্বার, যার কারণে আলাদা ধরা যাচ্ছে না কারা হতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, কে তারা, কি উদ্দেশ্য তাদের? কিছুতেই মস্তিষ্কে ধরা দিল না এসবের উত্তর। আই লাভ ইউ, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। অপ্রীতিগ্রস্ত আতঙ্কে চমকে উঠল হিয়া। পরক্ষণে ফিক করে হেসে দিল গৌরবের ঠোঁটের মিটমিটে হাসি দেখে। হিয়া লাজুক হাসল, ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি। হিয়া গৌরবের হাত থেকে ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু। ওয়েট, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আসছি। বলে উঠে দাঁড়ালো হিয়া। গৌরব ভেবাচেকা একটানে হিয়াকে নিজের কোলের ওপর এনে ফেলল। তুলোর মতো নরম চিবুক শক্ত করে চেপে ধরে রক্ত ছলকে ওঠা টকবকে কণ্ঠে বলে উঠল, আই সেমডি আই, কিসের ব্রেকআপ? এক্ষুনি বিয়ে করবো, চল। হিয়াকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো গৌরব। হিয়া আশপাশ তাকিয়ে চাপা গলায় ডাকলো, গৌরব। গৌরব তৎক্ষণাৎ হিয়াকে কোল থেকে নামিয়ে ভদ্র ছেলের মতো আবারও আগের জায়গায় বসে পড়ল। সরি ডার্লিং, আমি তো মজা করছিলাম। তোমাকে না আজ দারুণ লাগছে জান। ভেঙচি কেটে পাশে বসলো হিয়া। শুকনো মুখে বলল, ধন্যবাদ। গৌরব অবাক হয়ে জানতে চাইল, শুধু ধন্যবাদ? না, বিয়ে করব, চল মন্দিরে। মজার ছলে কিছু বলতে গিয়ে হিয়া মুখ চেপে ধরল, কিন্তু হঠাৎ করে গৌরবের চোখ মুখে নেমে এলো অদ্ভুত শীতলতা। গৌরব হঠাৎ হঠাৎ পকেট থেকে সিঁদুরের কোটো বের করে হিয়ার সিঁথি রাঙিয়ে দিল লাল রঙে। মন্ত্রমুগ্ধের ন্যায় হিয়ার দিকে তাকিয়ে বলে, মন্দিরে যাওয়ার কি প্রয়োজন? সিঁদুরের টুকরো লাল রঙে হিয়া স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। শরীরের প্রতিটা কোণে আকস্মিকভাবে বিদ্যুতের শিহরণ ছড়িয়ে পড়ল। কাপা হাতে সিঁথিতে হাত ছুঁয়ে ছলছল নয়নে তাকালো গৌরবের দিকে। এটা কি করলি গৌরব? গৌরব শান্ত স্বরে বলল, কেন, ভালোবাসো না আমাকে? অশ্রু ঝরে পড়ল হিয়ার চোখ থেকে। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, তবু কাঁদতে কাঁদতে বলল, খুব ভালোবাসি পাগল। মুহূর্তেই গৌরবকে জড়িয়ে ধরল হিয়া। গৌরবের বুকের ভেতর টেনে নিল হিয়াকে। স্বামী সুলভ অধিকার নিয়ে রাঙা সিঁথিতে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল, তোমার প্রেমে আমি পাগল। হিয়া আবেগে ভেসে অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি সত্যি একটা পাগল। গৌরব হেসে উত্তর দিল, আর তুমি সেই পাগলের বউ। এই গাইসেরে বিয়ে ডান, চল হানিমুনে যাই সবাই। গৌরবের উচ্ছ্বসিত কণ্ঠে সকলে কপাল কুঁচকে সামনে তাকালো। হিয়ার সিঁথিতে সিঁদুর দেখে ইমামা আর ইবরাত কিছুই বুঝতে বাকি থাকে না। ওরা দুজন ছুটে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরল। হিয়ার লাজে আরক্ত হয়ে একদম জমে আছে, লজ্জায় মুখ তুলতে পারছে না আড়ষ্ট মেয়েটা। এদিকে গৌরব 24 কপাটি বের করে হাসছে। কারিব নাক কুচকে বলল, হানিমুনে সবাই? গৌরব এগিয়ে এসে কাবিরের কাঁধে থাবা মেরে বলল, আরে দাদুত নানি, সকলে মিলে বাইক রাইডে যাওয়ার কথা বললাম। মামা পেছন থেকে বলল, এই তোরা যা, আমি যেতে পারবো না। গৌরব ব্যঙ্গ করে বলল, তোকে আবার কে কুতকুত দিল? গেলে কি বুকে জন্ডিস হবে, না পিঠে আলসার? ইমামা চোখ রাঙালো, চুপ, সারাক্ষণ বাজে কথা। বাবা জানলে সমস্যা হয়ে যাবে। তাছাড়া এখন বের হওয়া ঠিক হবে? ঠিক ভালো বোঝার বয়স হয়েছে তোর? এই তো সেদিনও দেখলাম হাফ প্যান্ট পরে ঘুরছিস। ইমামা জ্বলে উঠল। পায়ের দিকে ইশারা করে চিবিয়ে বলল, জুতো চিনিস অসভ্য? নির্লজ্জ সে ঘন মাথা নাড়িয়ে বলল, না চিনি না। বাটা থেকে একটা কিনে চিনিয়ে দে তো দোস্ত। ইবরাত ছুটে আসলো, গৌরবের সামনে হাত পেতে আমোদিত কণ্ঠে বলল, টাকা দে দোস্ত, আমি কিনে দিই। ইবরাতের কপালে টুক করে টোকা মারল গৌরব। ইবরাত ঝাঁঝিয়ে উঠবে, তার আগে আরেকটা টোকা মেরে বলল, ইস, বিষ খাইবারটা পাই না আবার জুতা লাগাই। মাইয়া মানুষের যে মনে কত রং।
আরে জান, লজ্জা পাও কেন? ওপাশ থেকে শোনা গেল আরক্ত রমণীর চাপা কণ্ঠস্বর। চুপ। অর্ক ঠোঁট কামড়ে হেসে বলল, ঠোঁটের সাথে ঠোঁট না লাগলে চুপ করানো যায় না জান। রক্তিম ছাঁচে গমরঙা গাল দুটোর পড়ল কৃষ্ণচূড়ার রক্তিম লাজ। জবাব আসে না ওপাশ থেকে। অর্কের ঠোঁটে তখনও চাপা হাসির সয়লাব। সে লাজুক মেয়েটার অবস্থা আর একটু করুণ করে দেওয়ার জন্য বলল, জান, হানিমুনে কোথায় যেতে চাও বলো না। তোমার এসব আস্তাগফিরুল্লাহ মার্কা কথায় রাখবে? আস্তাগফিরুল্লাহ পরেই তো, কিন্তু আলহামদুলিল্লাহ বলার পালা। মেয়ে হলে কিন্তু আমার নামের সাথে মিলিয়ে নাম রাখবো। মেয়ের বাপ হতে হলে আগে বেটা হতে হয়। তুই তো স্লাব বেটি। অর্ক দ্রুত কান থেকে ফোন নামিয়ে ফেলল। গৌরব পাশে এসে দাঁড়ালো, ঠোঁটে বিটলামি হাসির রেশ। অর্ক শক্ত গলায় বলল, এই তুই কি বললি? গৌরব অবুঝ শিশুর মতো বলল, কি বললাম শুনিসনি? কানের প্রেশার কমে গিয়েছে? আচ্ছা আয়, আগে ঘুরে আসি, পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। বলে গৌরব কাঁধে এক হাত সাপের মতো পেঁচিয়ে ধরে টানতে টানতে পেছনের গেটের দিকে নিয়ে গেল। সামনের গেটে ইমান ওয়াসিমের পালিত গার্ডরা দাঁড়িয়ে আছে অচল ভঙ্গিতে, সেজন্য তারা পেছনের গেট বেছে নিয়েছে। সকলে অনেক জোরাজুরি করে ইমামাকে রাজি করিয়েছে। সকলে মিলে ঠিক করেছে এই কোলাহলময় নগরী ছেড়ে আজ তারা ছুটবে গ্রামীণ পথে। গৌরবের বাইকের পেছনে বসেছে হিয়া, আরেক বাইকের পাশাপাশি কারিব আর অর্ক। ইব্রাতের স্কুটির পেছনে হেলান দিয়ে বসেছে ইমামা। শহরের ভিড় ফাট্টা পেরিয়ে তারা এখন অনেক দূর। সেখানে বাতাস আরো নির্মল, পথ আরো ফাঁকা। তাদের চিৎকার হাসিতে চারপাশ মুখরিত। রাজপথ যেন মুহূর্তের জন্য তাদের দেখলেই চলে গেছে, দখলেই চলে গেছে। কারো মুখে বিরক্তি, আবার কেউ ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে দেখছে নিজেকে, কিভাবে তরুণ প্রাণগুলো মুক্ত আকাশের নিচে ধাপিয়ে বেড়াচ্ছে। মাঝে মধ্যেই কোথাও থেমে তারা ছবি তুলছে, কোথাও আবার চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করছে নিরুদ্বেগ ভ্রমণের স্বাদ। চায়ের বিল মিটিয়ে কবির যেই অর্কের পেছনে বসতে যাবে, তখনই অর্ক বলে উঠল, পেছনে বস জুব্বা মুন্সি, তোকে সোজা জাহান্নামে পৌঁছে দিয়ে আসে। কারিব মুখে বিস্ময় মিশ্রিত হতবাক ফুটিয়ে বিরক্তির সুরে বলল, একদম আজে বাজে কথা বলবি না বলে দিলাম। খারাপ কি বললাম? শুক্রবার ছাড়া তোকে মসজিদের আশেপাশে দেখা যায় কখনো? শুক্রবারেও তো বোধহয় যাস না, যাস শুধু স্টোরি দেওয়ার জন্য। কাবির নির্বিকার, নিরুদ্বেগ। সে বাইকে বসতে বসতে বলল, যে যেমন সে অন্য কাউকে তেমনই ভাবে। অর্ক তাড়া করে ঘুরিয়ে পেছন ফিরল, ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখে ভ্রু নাচাতে নাচাতে বলল, ওকে, আমি ইমামাকে বোনের চোখে দেখি, তুইও কি সেই চোখে দেখিস? তাহলে বল, ইমামা আমার দুঃসম্পর্কের আপন বোন? কারিব তাদের দাঁত চেপে বলল, কখনোই বলবো না। কারিবের চোস্ত জবাবে অর্ক তাচ্ছিল্য করে হাসল, স্লা ধান্দাবাজ। কবিরের চোয়াল ক্রোধের স্ফোরিং ঘটেছে, দৃষ্টি শক্ত হচ্ছে ক্রমশ। হঠাৎ করেই রক্ত ছলকে ওঠা তীব্র বলিষ্ঠ কণ্ঠে কারিব বলে উঠল, বাইক ছাড়বি না, শট মেরে ফেলে দিব। অর্ক দ্রুত বাইক স্টার্ট দিতে দিতে বলল, না না, ব্যথা পেলে আমার বউ খুব কাঁদবে, খুব ভালোবাসে তো আমায়। এই ইমু, অ্যাপস। ইমামা ইচ্ছাকৃতভাবে সাড়া দেয় না। সে চোখ বুজে প্রকৃতির শীতল বাতাস আহরণ করছিল। ইব্রাত আবারও ডাকে, এই ইমু। ইমামা নিশ্চুপ। ছটফটে সত্তার অস্থির চিত্তের আহ্বানগুলো সজ্ঞানে অবজ্ঞা করে সে ফোন বের করে আকাশের ছবি তুলতে শুরু করলো। ইব্রাত বুঝলো এবারে কাজ হবে না। সে আবার নাম ধরে ডাকলো, আরে এই ইমামা, শুনছি। আমি না কাল স্বপ্নে দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট আমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। ইমামা ছবি তুলতে তুলতে নিরাসক্ত মুখে বলল, খুব ভালো তো, স্বপ্নের জিনিস স্বপ্নে এসেছে। খোশ মেজাজে তৎক্ষণাৎ তিরিক্ষি মেজাজে পরিণত হলো। ধ্যাত। কিছুক্ষণ পর ইব্রাতের আবার ডেকে উঠল, আচ্ছা শোন না। শুনছি। হঠাৎ বর্ষণের মতো লজ্জায় লাল হয়ে উঠল ইব্রাতের গম রঙা পেলব মুখখানা। ও মিটি মিটি হাসতে হাসতে বলল, আমার না তৌফিককে হ্যাব্বি লাগে। ওই ছেলেটার ক্যারেক্টার ভালো না। ইব্রাতের মন খারাপ হলো। সেও বলল, তাও আমার ভালো লাগে।
ইমামা ফোন রেখে সোজা হয়। রক্তিম চুলগুলো নিজ নিয়ন্ত্রণে আনার ব্যর্থ প্রয়াস চালিয়ে বলল, ভালো তো। প্রেম পড়লে প্রেমে পড়লে পস্তাতেও বিরিয়ানি মনে হয়, পান্তাকেও বিরিয়ানি মনে হয়। বাতাসের ঝাপটায় চুলগুলো অনিয়ন্ত্রিত। ইবরাত এক হাতে স্ক্রুটি নিয়ন্ত্রণে রেখে অপর হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, ও কিন্তু আসলেই বিরিয়ানি। এবার ইমামার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনা গেল। ও বিরিয়ানি না, ও পচা ভাত। তোর রুচি খারাপ, তাই ওর মতো নষ্ট একটা ছেলের কথা ভাবছিস। ভাবি তো কত ছেলেকে নিয়ে, মন তো দিব শুধু একজনকে। তা কবে দিচ্ছিস? আগে সামনে পেয়ে নেই না শ্বশুরের পোলারে, তারপর। ইমামা সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো। আচ্ছা। ইমু শক্ত করে ধরিস। হঠাৎ ইবরাতের স্পিড বাড়িয়ে গৌরবের কাছে চলে আসে। হিয়া দোহাতে গৌরবকে জড়িয়ে ধরে কাঁথায় মাথা রেখে চোখ বুজেছিল। ইবরাতের উচ্চ কণ্ঠস্বরে ধরফড়িয়ে উঠল, ওই গুরু, আরো জোরে চালা। কেস হলে আমি থানা সামলাবো, তুই আরো জোরে চালা বেটা। গৌরব চিৎকার করে বলল, তোর মরার শখ, তুই জোরে চালা। আমি নিউটলি ম্যারিড, এখনো অনেক কাজ বাকি আছে আমার। আমি 5টা মেয়ের বাপ হব, তাই না জান? হিয়া চিমটি কাটলো গৌরবের বাহুতে। গৌরব কপাল কুঁচকায়। এতক্ষণে নিজের কত কি বলল, এখন আবার চিমটি কাটে। মেয়েদের মন যে কখন কি চাই আল্লাহ মাবুদ জানে কেবল। ইবরাত গলা খাকিয়ে বলল, শুধুমাত্র চাপায় জোর টিকে আছিস রে গরু, নইলে কবে কুত্তা টেনে হিস্ট্রি নিয়ে যেত শালা। সাথে সাথে জ্বলে উঠল গৌরব। নতুন বউকে সামনে এত বড় অপমান সহ্য করতে না পেরে, দাঁড়া দেখাচ্ছি মজা বলেই ঠাস করে ইবরাতের স্ক্রুটিকে মেরে দিল। সঙ্গে সঙ্গে তাল হারিয়ে ইবরাতের স্ক্রুটি গিয়ে পড়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে গৌরবের বাইকটাও পড়ে গেল। মাটির রাস্তা ছিল বলে কেউ তেমন ব্যথা পায়নি। 4জনে গিয়ে পড়েছে কাদায়। বাইক স্টার্ট করে অর্ক আর কবির কারিব দ্রুত তাদের দিকে ছুটে আসলে দেখতে পায় 4জনে কাদায় পড়ে খিলখিল করে হাসছে। তাদের হাসি দেখে দুজনও হেসে ফেলল। ওরা ধরাধরি করে বাকিদের কাদা থেকে তুলল। ইবরাতের হাতের ব্যথায় তেমন ছিল না, কিন্তু উঠে দাঁড়িয়ে গৌরবকে ঠাসিয়ে একটা চড় দিতে গেলে চোটটা গিয়ে পড়ল তার কনুইতে। তারপর থেকে ব্যথা আর হাত নাড়াতে পারছে না ইবরাত। এজন্যই বাধ্য হয়ে ইবরাতের স্ক্রুটি চালাতে হচ্ছে অর্ককে, আর কবিরের পেছনে বসেছে ইমামা। হঠাৎ ইমামার ফোন বেজে উঠল। ইমামা ইচ্ছাকৃতভাবে কল এড়িয়ে যাচ্ছে। তার মন স্থির করে রেখেছে থানায় গিয়ে সবটা জানাবে। খুঁজে বের করবে কে ওরা, যারা তাকে এভাবে বিভ্রান্তিতে ফেলছে, তার পরিচয় নিয়ে তাকে হীনমন্যতায় ফেলছে, নৃশংস খুনের ভিডিও পাঠাচ্ছে। রাহিতের লাশ এখনও পাওয়া যায়নি। সে যে সেই খুনের ভিডিওটা দেখাবে। দুদিন ভয়ে মুখ খুলতে না পারলেও এবার আর চুপ থাকবে না। সামনের রাস্তা এবড়ো থেবড়ো, না ধরে বাইকে বসে থাকা যাচ্ছে না। এদিকে ফোনটা বেঁচে যাচ্ছে অনবরত। এবার না চাইতেও ফোন রিসিভ করলো ইমামা। ফোন কানে তুলে যেই কারিবের কাঁধে হাত রাখতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে হিংস্র কণ্ঠের গর্জন, এই আল্লাহর বান্দি, এই ওর কাঁধে হাত রাখবি না। আগত ঝাঁঝালো কণ্ঠের চিৎকারে কেঁপে উঠল ইমামা। তার শরীরের কম্পনে কেঁপে উঠল কাফির নিজেও। বাইকের গতি ঠিক রাখতে না পেরে বাইকটা আবারও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ল ছোপে। এবার কোনোই ছিঁড়ে গিয়েছে ইমামার। ইমামা উঠতে যাবে, তখনই একটি কালো গ্লাভস পরা হাত তার দিকে বাড়িয়ে দেওয়া হলো। কেউ নতজানু হয়ে বলল, উঠুন ম্যাম। ইমামা চোখ বড় বড় করে লোকটার দিকে তাকিয়ে রইল। বাংলাদেশে এর আগে এমন মানুষ দেখেনি। লোকটা একেবারেই ঘুটঘুটে কালো, শরীরে অদ্ভুত রকমের দৃঢ়তা ও শক্তির ছাপ। গলা শুকিয়ে এলো ইমামার লোকটাকে শরীর দেখে। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে লোকটার হাত ধরে সোজা হয়ে দাঁড়ালো সে। বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে থাকলো লোকটার দিকে। মন ভরে উঠল অগণিত প্রশ্নে। সে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয় কে, আর আবার এমন নির্জন জায়গায়? ধন্যবাদ। ইমামার কণ্ঠ শুনে লোকটা দাঁত বের করে হাসল। ঘুটঘুটে কালো অবয়বের সেই দাঁত যেন হঠাৎ জ্যোৎস্নার মতো দীপ্ত ছড়ালো।
ভারী কণ্ঠে অদ্ভুত এক বিনয়ের সাথে সে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন তো ম্যাম? জি। জি। এদিকে কবির এদিকে কারিব খোঁড়াতে খোঁড়াতে উঠতে থাকলো। বাকিরা দৌড়ে এলো কাছে। হিয়া উৎকণ্ঠায় ইমামার কোনোই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। ইবরাত ও ইমামার মতো অবাক হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। তার চোখে মুখে একই রকম বিস্ময়। সে অস্পষ্ট সুরে বলে উঠল, হো আল্লাহ গো, এ কি মানুষ নাকি কালো আলুর বস্তা? ইমামা বিরক্ত হয়ে ইবরাতের দিকে তাকালো। তারপর আবার সামনে চোখ ফেরাতেই তার বুক কেঁপে উঠল। লোকটা নেই। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল সে? তখনই ইমামার ফোন কেঁপে উঠল। পরক্ষণে কিছুক্ষণ আগেই যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বার থেকেই আবার এসেছে একটি মেসেজ। তুমি স্বাধীন পাখি, মুক্ত পাখি, তবে তোমার আকাশ আমার খাঁচা। চলবে।